র্যাফের যারা কর্মী ছিলেন তারাই আমাদেরকে সাহায্য করেছিলেন যে আমরা লাঠিচার্জ করছি, আপনারা আমাদের পেছনে থাকুন। আমাদের ভারতবর্ষে যে জার্নালিজম বা সাংবাদিকতার যে র্যাঙ্ক অল ওভার ওয়ার্ল্ডে, তার তুলনায় একদমই নিচের দিকে একেবারে। সারা পৃথিবীতে যত পেশা আছে তার মধ্যে সাংবাদিকতা হচ্ছে সব থেকে মহান পেশা। আমি কাউকে ছোট করছি না, এখনকার যে সংবাদ পরিবেশন বা সংবাদের যে কন্টেন্ট দেখছি, সেই কন্টেন্ট গুলো দেখে মনে হয়েছিল সামহাও যে কিছুটা ডেভেলপমেন্টের দরকার রয়েছে। একটা মোবাইল নিয়ে একটা বুম নিয়ে বেরিয়ে পড়লাম সাংবাদিকতা করতে, ওই সাংবাদিকতা হবে না। সেই নিউজের ভিউয়ার্স কিন্তু খুব কম। সেকেন্ড হচ্ছে আপনাকে যে সহজে বিক্রি হয়ে যাবে, বিক্রি এবার মানুষের কাছে ছেড়ে আসবে। জনগণ চাইছে নেগেটিভ নিউজ দেখতে। আজকে সরকারি প্রকল্প মানুষের জন্য আছে, কিন্তু সরকার এই প্রকল্পগুলো মানুষকে পৌঁছাচ্ছে ডিউ টু ল্যাক অফ এডুকেশন, শিক্ষার জন্য। নমস্কার, আমি সুমিত গাঙ্গুলি। আমি আবার এসে গেছি আপনাদের কাছে। তো কি একটু চা চলবে? তো আজকে আমার এই এপিসোডে আমি আমার দুই দাদাকে আমি আনতে পেরেছি। খবর সাকরাইলের সম্পাদক শ্রী সুমন গাঙ্গুলি এবং ডিজিটাল মিডিয়া খবর সাকরাইলের সহ সম্পাদক কাজীবাবু ভাই। তো আগে এনাদের থেকে এনাদের যাত্রাগুলো শুনে নি, তবে তারপর তো আমাদের বাকি প্রশ্ন উত্তর সব চলবে। তো প্রথমে আমি সুমন বাবুকে জিজ্ঞেস করছি, সুমন বাবু আপনি এই পেশায় কিভাবে এলেন এবং কিভাবে কোথায় থাকেন, টোটাল আপনার ব্যাপারে একটুখানি বললে ভালো হয়। আমি এই পেশায় আসি 2017 সালে। 2017 সালে আমি যখন রায়পুরের জিন্দাল স্টিল থেকে চাকরি ছেড়ে কলকাতায় চলে আসি, তখন কিছু পারিবারিক সমস্যাতেই আমি আর নতুন করে কোনো চাকরি করার দিকে যাইনি। তো সেক্ষেত্রে সম্পূর্ণরূপে সাংবাদিকতাকেই আমি আমার পেশা হিসাবে বেছে নিয়েছিলাম। আমার লেখা শুরু হয়েছে আজ থেকে 21 বছর আগে। আমি যখন বাইরে বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন কর্পোরেট সেক্টরে ঘুরে বেড়াচ্ছি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ক্ষেত্রে দেখতে পেতাম যে অবাঙালিদের প্রাধান্য বেশি। হয়তো কোনো একটা ফ্যাক্টরিতে আমি দেখছি যে 3 জন মাত্র বাঙালি, বাকি সব অবাঙালি। তো সেক্ষেত্রে শিডিউল টাইমের পরে সময় কাটানো একটা ফ্যাক্টর ছিল, সেই জন্য আমি লেখালেখি করতাম। আর লেখালেখির অভ্যাস আমার বরাবরের। সেখান থেকে প্রথমে গল্প, উপন্যাস, নাটক, গান, কবিতা এই সমস্ত লেখার মাধ্যমেই আমার সাংবাদিকতা জগতে প্রবেশ, এবং সেখান থেকেই পরবর্তীকালে আমি সাংবাদিকতা পড়াশোনা করি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে, এবং বর্তমানে পুরোপুরি ফুল টাইম সাংবাদিক। আর বাবুলদাকে আমি একই কোশ্চেন করছি, আপনি এলেন কিভাবে এই ব্যাপারে? এটা অ্যাকচুয়ালি বাই অ্যাক্সিডেন্ট। মানে আমি আমার কেরিয়ার স্টার্ট করি অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওষুধের কোম্পানিতে। তারপর সেখান থেকে প্রমোশন নিয়ে করা, ছোটবেলা থেকে একটা নেশা ছিল লেখার বা সমস্ত কিছু লেখা, বই পড়া বা জার্নালিজম হওয়া, একটা জার্নালিস্ট হওয়ার একটা ইচ্ছা ছিল। ছোটবেলাতে একটা সুপ্ত ইচ্ছা ছিল, সেটা ক্লাস 9। আচ্ছা, ক্লাস 9 থেকে। কিন্তু পেটের তাগিদে সেসব কিছু আর হয়ে ওঠেনি। কারণ সে জানেন জীবন যুদ্ধে করতে গেলে যেটা যেটা দরকার পড়ে। তো জীবন যুদ্ধে করতে করতে ধীরে ধীরে মেডিকেল ফিল্ডে হওয়ার পরে ঠিক 2019 সাল নাগাদ আমার আবার সেই একটা পেশা বলবো না, এটা আমার নেশা। মানে আপনি যদি আমাকে বলেন যে পেশা, এটা আমার পেশাই নয়, বেসিক্যালি নেশার টানে আসা। আর আমি কোনো জার্নালিজম নিয়ে পড়াশোনাটাও করিনি, কিন্তু সামহাও মনে হয়েছিল যে এখনকার যে জার্নালিস্টের, আমি কাউকে ছোট করছি না, এখনকার যে সংবাদ পরিবেশন বা সংবাদের যে কন্টেন্ট দেখছি, সেই কন্টেন্ট গুলো দেখে মনে হয়েছিল সামহাও যে কিছুটা ডেভেলপমেন্টের দরকার রয়েছে। যে আমাদের ভারতবর্ষের যে জার্নালিজম বা সাংবাদিকতার যে র্যাঙ্ক অল ওভার ওয়ার্ল্ডে, তার তুলনায় একদমই নিচের দিকে একেবারে। সেই ক্ষেত্রে সে কন্টেন্ট বা সেই জিনিসগুলোকে পেশ করা বা কিভাবে তার এটাকে মানুষের কাছে শুধু মনোটোনাস কিছু খবর সেগুলোকে তুলে ধরা নয়, তার সাথে কিছু যদি মানে মানুষের যে সমস্যা, নিত্য নৈমিত্তিক সমস্যাগুলোকে নিয়ে যদি তুলে ধরা যায়, সেই সব চিন্তা ভাবনা করেই আমার আশা। প্রথমে ছিলাম একটা ছোটখাটো সংবাদ এতে, তারপরে ধীরে ধীরে সুমনদার হাত ধরেই খবর সাকরাইলে আসা, এবং ডিজিটালটা আমি দেখছি এবং ডিজিটালের চেষ্টা করছি আরো ভালোভাবে, যাতে মানুষের সমস্যাগুলোকে তুলে ধরা যায়। এই আমার নেশা, আর কিছু না। আচ্ছা, তো সুমনদাকে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি তো সম্পাদক এবং ওনারও, তো আপনি কোন সংবাদ কিভাবে নির্বাচন করেন যে হ্যাঁ এই সংবাদের কোয়ালিটি কি রকম, সংবাদটিকে পরিবেশন করা যায়, এই সম্পর্কে আপনি যদি একটু জানান তাহলে ভালো হয়। সংবাদের যেটা প্রধান ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেকটা সংবাদের দুটো দিক থাকে, একটা নেগেটিভ, একটা পজিটিভ।
তো আমরা যেহেতু সমাজের প্রতি দায়বদ্ধ, তাই আমাদের ম্যাক্সিমামটাই আমাদের নজর রাখতে হয় যে পজিটিভ খবরগুলোকে আমরা সমাজের জনসাধারণের সামনে তুলে ধরি। দেখা যাচ্ছে কোনো একটা ঘটনা ঘটেছে, তার মধ্যে সেই ঘটনার ইম্প্যাক্টটা নেগেটিভ যদি আমি সমাজের সামনে নিয়ে আসি, সেটা দেখা যাচ্ছে যে আমাদের সেই সমাজটা তার জন্য এফেক্টেড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা খবরটাকে একটু ঘুরিয়ে তার কেন, কিভাবে, এই ধরনের পজিটিভিটি দিয়ে আমরা খবরটাকে সামনে নিয়ে আসি, যাতে নেগেটিভটার খবরটা আসলেও সেটা চাপা পড়ে যায়। পজিটিভ খবরটাকেই মানুষ হাইলাইট করে এবং সেটার ব্যাপারে ইন্টারেস্ট দেখায় মানুষ। সেদিক দিয়ে বাবুলদা, এখন তো বাবুলদা বলে কি বলছি, বাবুলদা তো এখন তো পজিটিভ জিনিসটা নিয়ে সুমনবাবু বললেন, কিন্তু আমরা দেখতে পাই কি নেগেটিভিটি বেশি ছড়ানো হয় একটা কোনো কিছুতে আকর্ষিত করার জন্য। এটা কি আপনি মনে করছেন? দেখুন, সত্যি কথা বলতে কি, আমাদের দেশে সলমান খানও কিন্তু সুপার হিরো। মানে এটা ডিপেন্ড করে ভিউয়ার্সদের ওপরে। সত্যজিৎ রায়কে কতজন চেনে আমি বলতে পারবো না। সেক্ষেত্রে ধরুন যে আর্ট ফিল্ম কতজন দেখেছে আমি সেটাও বলতে পারবো না। সমস্ত এটা ডিপেন্ড করে চয়েসের ওপরে। আজকে আপনি যদি নেগেটিভ নিউজ ছড়ান বা আপনি নেগেটিভ নিউজ দেন, তার ফলে জনগণ যেটা দেখতে চাইছে, জনগণ চাইছে নেগেটিভ নিউজ দেখতে। আমি যদি একটা ভিউ দিই, ধরুন একটা কনস্ট্রাকটিভ ওয়েতে, আমি যেটাকে মনে করছি কনস্ট্রাকটিভ ওয়েতে, ধরুন কোনো একটা ক্রিয়েটিভ লোকের বা কোনো একটা ক্রিয়েটিভ, শুধু লোক বল, ইন্ডিভিজুয়াল বলবো না, একটা মাস অফ ক্রিয়েটিভিটি জায়গাতে যদি আমি সেটাকে করি, নিউজ করি, সেই নিউজের ভিউয়ার্স কিন্তু খুব কম। অপোজিট সাইডে আপনি যদি দেখেন, আমি লক্ষ্য করে দেখেছি ডিজিটাল মিডিয়াতে, সেক্ষেত্রে আমি যদি করি একটা, ধরুন আজকে আমি কাউকে ছোট করছি না, ধরুন আমি আজকে পুজোতে বা ঈদে বা কোনো মানে কোনো ধর্মের কোনো এতে নিউজটা করছি, সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স আমার চলে যাচ্ছে প্রায় এক টানে চলে যাচ্ছে 20,000, 30,000, 40,000। সেম ওয়েতে যদি আমি একটা ধরুন কনস্ট্রাকটিভ নিউজ করতে চাই, নিত্য নৈমিত্তিক মানে মানুষের সমস্যা নিয়ে করতে চাই, সেখানে কিন্তু ভিউয়ার্সের সংখ্যাটা তার হাফের থেকেও কম। সুতরাং মানুষ চাইছে এই জায়গাটা থেকে মানে একটা সুপার পাওয়ারের কথা চিন্তা করে বা নিউজের কন্টেন্টের কথা চিন্তা করে। কিন্তু আমরা যেটা চেষ্টা করি, বিশেষ করে আমি চেষ্টা করি, সুমন দাও চেষ্টা করে, যে ডেভেলপমেন্টে কিভাবে ক্রিয়েটিভিটি এবং কিভাবে পজিটিভ নিউজগুলোকে নিয়ে আসা যায় মানুষের সামনে, সেটাই হচ্ছে মেন। তো সুমনবাবু, তো আপনি সংবাদটা কিভাবে নির্বাচন করেন যে এই সংবাদ এই সময়, এই সংবাদ এইখানে এইভাবে হচ্ছে? একটা তো নির্বাচনের ব্যাপার থাকে, সব সংবাদই তো আর সংবাদ হয়ে ওঠে না, এটা আমি যা জানি। সেই হিসেবে ধরুন আজকে একটা নিউজ, দুয়ারে সরকার একটা প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকার একটা প্রকল্প আছে। তো দুয়ারে সরকার প্রকল্প সম্পর্কে অনেকের কাছে কোনো ধারণা নেই। তো আমরা কোনো দুয়ারে সরকার প্রকল্পে যখন রিপোর্ট কভার করতে যাই, তার কি ফেসিলিটিস আছে, সেখান থেকে মানুষ কিভাবে সাহায্য নিতে পারে। আজকে সরকারি প্রকল্প মানুষের জন্য আছে, কিন্তু সরকার এই প্রকল্পগুলো মানুষকে পৌঁছাচ্ছে না, ডিউ টু ল্যাক অফ এডুকেশন, শিক্ষার জন্য কেউ ফর্ম ফিল আপ করতে পারছে না। সেক্ষেত্রে তারা কি ধরনের সমস্যা তারা ফিল করছে, সেইগুলোকে আমরা হাইলাইট করি এবং হাইলাইট করে নিউজগুলোকে নিয়ে আসি। এই যে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প যেগুলো মানুষের, জনসাধারণের উপকারে, সমাজের উপকারে, সেগুলোকে আমরা চেষ্টা করি হাইলাইট করতে, যাতে সেই সুবিধাগুলো মানুষ পেতে পারে। আজকে সুফল বাংলা আছে, আজকে দুয়ারে সরকার আছে, আজকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আছে। এই সমস্ত সরকারি প্রকল্প অনেকের মতে, যারা বিরোধী রাজনীতি করেন তাদের কাছে এটা নেগেটিভ প্রোপাগান্ডা, আবার যারা ফেসিলিটি পাচ্ছেন তাদের কাছে এটা পজিটিভ প্রোপাগান্ডা। তো আমি নেগেটিভ পজিটিভ হয়ে যাবো না। আমার যেটা নিউজের মেন ভিউ, সেটা হচ্ছে একটা প্রকল্প, সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্প ক্ষেত্রে সরকারি সুবিধা যেন সবাই পায়, কারণ সরকার সমাজের উপকারের জন্য প্রকল্পটা করেছে। তো আমাকে দেখতে হবে যে আমার মাধ্যমে, আমার নিউজ চ্যানেলের মাধ্যমে, আমার সংবাদপত্রের মাধ্যমে সেই খবরগুলো যেন আমরা প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এবার সেই ক্ষেত্রে বলি, আমি বাবুদাকে জিজ্ঞেস করি যে সংবাদপত্রের কি স্বাধীনতা, এটা কি আছে? আপনি যদি পরিষ্কার আমাকে শুনতে চান, তাহলে বলবো নেই। সংবাদপত্রের স্বাধীনতা, দেখুন আমরা কেউই কোনো না কোনো জায়গাতে কিন্তু সবাই কিছু কিছু বায়াস হয়ে থাকে। এর কিছু কারণ রয়েছে। বেসিক কারণে যদি আপনি ঢুকতে যান, আজকে সংবাদপত্রে যারা চাকরি করে বা সংবাদপত্রের এডিটর বা সংবাদপত্রের ক্ষেত্রে, সেখানে ধরুন বড় বড় যারা সংবাদপত্র মিডিয়া রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ রয়েছে। ছোটখাটো যারা মিডিয়া, আমরা যারা আছি, আমাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ কিন্তু সেরকম কিছু নেই। যেখানে অ্যাড থেকে আমরা চেষ্টা করি না কাউকে
তৈলমর্দন করে টাকা আনা মানে নেওয়ার জন্য, বা কোনো প্রেসারাইজও করি না আমরা। সেক্ষেত্রে কি হয়, যখন একটা ফান্ডের ব্যাপার থাকে, মানিটারি ব্যাপার থাকে, অটোমেটিক্যালি সেখানে মাথা ঝোঁকাতে হয়, এবং সেই ফান্ডটা আসে কিছু না কিছু রাজনৈতিক দলের কাছ থেকে, এবং সেক্ষেত্রে তখন সংবাদপত্র একটা বায়াসনেস গ্রহণ করে। সেই গ্রহণ করাটা, মানে আপনি যদি বলেন, আমি এটা আমার ভিউটা বললাম, সেখানে আজকে যদি সংবাদপত্র সত্যি আমাদের দেশে সংবাদপত্র শিরদাঁড়া উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে যদি সংবাদ পেশ করতো, তাহলে কিন্তু আমাদের দেশে আজকে সাংবাদিকতার হালটা যেটা হয়ে রয়েছে এতদিনে, যেটা সেই হালটা কিন্তু আসতো না। যদি আমি দেখি 164টা দেশের মধ্যে, আমি বোধহয় ভুল বলছি, 140-এর কাছাকাছি বোধহয় র্যাঙ্ক রয়েছে আমাদের ভারতবর্ষে, মানে সাংবাদিকদের বা সংবাদ প্রকাশের হার, যেটা কিন্তু আমেরিকা বা আপনি যদি বাইরের কান্ট্রিগুলোতে দেখেন, আমেরিকাতে বা আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখেন, সেখানে কিন্তু সংবাদপত্র একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে, যেটা চতুর্থ স্তম্ভ যে মেন ভূমিকা যেটা থাকে সেটা কিন্তু গ্রহণ করে এইসব কান্ট্রিগুলোতে, এবং তারা তাদের প্রেসিডেন্টকে বা প্রাইম মিনিস্টারকে প্রশ্ন করতে দ্বিধাবোধ করে না। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই শিরদাঁড়াগুলোকে সোজা রাখাটা এই সময় খুবই কঠিন, খুবই কঠিন কঠিন হয়ে উঠেছে। তো আমি সুমন বাবুকে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি খবর সাকরাইলের সম্পাদক, তো একটু জার্নিটা, খবর সাকরাইলের জার্নিটা কিভাবে হয়েছিল এটা একটুখানি যদি বলেন। খবর সাকরাইল জার্নি, যখন আমি লেখালেখির জগতে আছি প্রায় 21 বছর আগে থেকে, তখন থেকেই চাকরি করব, মিডিয়া হাউসে চাকরি করবো, এরকম একটা স্বপ্ন মনের মধ্যে রাখতাম। তো 2014 সালে আমার একটা মিডিয়া হাউসে চাকরির সুযোগ আসে, কিন্তু সেখানে যেতে গিয়ে সেই মুহূর্তে আমার মনের মধ্যে হঠাৎ একটা প্রবলেম তৈরি হয় যে না, আমি চাকরি করব, আমি নিজে সংবাদপত্র তৈরি করব। কিন্তু নিজে সংবাদপত্র তৈরি করবো বললেই তো হয় না, তার কিছু সেট আপ লাগে, গিয়ে অনেক জানতে হয়। ইতিমধ্যে আমার লেখাপড়াটাও চলছে। তো সেক্ষেত্রে 2017 সালে প্রথম সংবাদ আত্মজা নামে আমি একটি পত্রিকা শুরু করি, এবং তার যে প্রসেসিং আছে, রেজিস্ট্রেশন যে প্রসেসিং আছে, সেই প্রসেসিং এর জন্য আমি সমস্ত পেপার দিল্লিতে পাঠাই। কিন্তু দুর্ভাগ্যবশত সেই পারমিশনটা আমি পাইনি কোনো কারণে। আমি শুনলাম পরবর্তীকালে যে স্বাধীনোত্তর যুগে নাকি এই নামে একটা পত্রিকা ছিল, সেই কারণে ওনারা এটাকে পারমিশন দেন। মানে একটা পত্রিকার নাম থাকলে দ্বিতীয় সেটা আসে না। তো সেটা সত্যতা মিথ্যাটা আমি কিচ্ছু জানি না, আমি পুরোপুরি ডাকে আছি। তো সেক্ষেত্রে আমি সেকেন্ড একটা অ্যাপ্লিকেশন করলাম। আমাদের যে আরএনআই যে প্রসেস, যেটা মিনিস্ট্রি অফ ইনফরমেশন আর ব্রডকাস্টিং যেটা দেয় আমাদের লাইসেন্সটা, তো সেখানে 5খানা নাম পাঠাতে হয়। সেক্ষেত্রে আমি নামটা খবর সাকরাইল, যেহেতু আমি সাকরাইল ওরিয়েন্টেড এলাকায় আমি বসবাস করি, তো খবর সাকরাইল নামটা ওনারা প্রেফার করেন এবং আমাকে সেই বেসিসে রেজিস্ট্রেশনটা দেয়। তো 2019 সালে আমি রেজিস্ট্রেশনটা পেয়েছি, কিন্তু অ্যাকর্ডিং টু পেপার আমার রেজিস্ট্রেশনটা 2021 সালে। আচ্ছা, তো সেই থেকেই খবর সাকরাইলের যাত্রা শুরু। আমি প্রথম যখন যাত্রা শুরু করেছিলাম, তখন আমি এবং আমার ওয়াইফ ছিলাম। এখন বর্তমানে আমাদের স্ট্রিম সাংবাদিক, চিত্র সাংবাদিক বা অন্যান্য সমস্ত সহকর্মীদের নিয়ে প্রায় 30 জন। বাহ, আস্তে আস্তে বাড়ুক, আরো বাড়ুক, এটা চাই। তো একটা জিনিস বাবুদাকে জিজ্ঞেস করি, বাবু, খবর অনেক জায়গায় অনেক ছোট খবর হয়, অনেক জায়গায় বড় খবর হয়। অনেক সময় অনেকে বলে যে ছোট খবরে মানে কেউ পাঠিয়ে দিল, আমরা মানে কপি রাইটের কপি করার মতো হয়ে গেল। তো বড় যখন খবরগুলো হয়, সেইগুলো কভার করা কেমন, চ্যালেঞ্জিং গুলো কিরকম, প্রসেস গুলো চ্যালেঞ্জ, একটা তো চ্যালেঞ্জ আসে যে বড় খবর। এবার আপনি জিজ্ঞেস করবেন হয়তো কি টাইপের খবর, মার্ডার হলো, দেখা গেল স্থানীয় এলাকা, আমি তাকে চিনি, সেও আমায় চেনে, তাদের ঘরের কোনো ঘটনা হলো, তাদের ব্যাপারে হলো, তখন করতে গিয়ে দুপক্ষকেই তো দেখতে হয় না, এরম টাইপের, এই টাইপের কিরম মনে হয়? না, সেইগুলোকে চ্যালেঞ্জিং মনে করলে চ্যালেঞ্জিং, এক্ষেত্রে আমার মনে হয় না কোনো চ্যালেঞ্জিং এর কোনো ব্যাপার রয়েছে। মানে যদি নিউজে সত্যি করতে যেতে হয়, তাহলে তো তারা এই টাইমে নিতেই হবে। সেক্ষেত্রে যদি আপনি যদি মনে করেন খবর, আপনি যাচ্ছেন খবর সংগ্রহ করতে, আপনি তো আর কোনো রকম ভাবে ইনভেস্টিগেশনে যাচ্ছেন না, আপনি প্রশাসনের পার্টও নন। আপনার কাজ হচ্ছে খবরটাকে ঠিক মতো পৌঁছে দেয়া, এর বেশি তো আপনি কিছু করতে পারবেন না। আমাদের কাজই হচ্ছে খবর পৌঁছে দেয়া।
আমাদের কাজ তো আর নেই, এই নয় যে প্রশাসনিক কিছু জায়গা থেকে আমরা কোনো স্টেপ নিতে পারবো বা কোনো কিছু করতে পারবো, সেক্ষেত্রে আমাদের হাত বাঁধা, প্রশাসনের সাথে আমাদের চলতে হয়। তাহলে প্রশাসনের সাথে যখন বললেন, তাহলে সমস্ত কিছুই তো আছে, প্রশাসনের ভিনেও আছে, প্রশাসনের সাথেও আছে। আমায় একটা ছোট্ট জিনিস বলুন, আমি অনেক জায়গায় শুনেছি যেটা, সেটা হচ্ছে থ্রেড কালচার, হুমকি সংস্কৃতি। এটা দুজনকেই জিজ্ঞেস করবো, আমি আগে আপনাকে জিজ্ঞেস করি আপনার ভিউটা, যে এটা সাংবাদিকদের উপরে বা সেই চ্যানেল বা সেই পত্রিকার উপরে কতটা প্রভাব এখন ফেলছে? আমি ফেলেছিল দেখুন, না। এটা হয়ে এসছে, এটা আমি বলছি না যে এখন বেশি হচ্ছে, আগে ছিল না, ছিল। হুমকি সংস্কৃতি অল ওভার ওয়ার্ল্ডেই আছে সাংবাদিকদের উপরে। আপনি যদি আজকে দেখেন, যে কোনো প্যালেস্তাইন সাংবাদিকের ক্ষেত্রে ইসরায়েলের হুমকি আছে। আহ, আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, সমস্ত প্রশাসনের ক্ষেত্রে অ্যান্টি গভর্নমেন্ট যে গুলো করা হয়, নিউজ গুলো করা হয়, সেক্ষেত্রে সাংবাদিকদের উপর হুমকি আছে। আমাদের দেশে হুমকিটা আছে, সেটা মানে তরফ থেকে বিভিন্ন ভাবে প্রচ্ছন্ন হোক বা পরোক্ষ হোক, হুমকি আছে। কিছুদিন আগে ইউপিতে আপনি হয়তো দেখেছেন, ইউপিতে একজন সাংবাদিক, তাকে মার্ডার হয়ে যেতে হয়েছে কিছু করার জন্য, মানে খবর দেওয়ার জন্য বা জেনুইন খবরগুলোকে দেওয়ার জন্য। সুতরাং এইগুলো চলছে, এগুলো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। হুমকি চলছে, তার মধ্যে থেকে আমাদের করতে হচ্ছে, সেভাবে মেনটেন করে সমস্ত কিছু ব্যালেন্স করে করতে হচ্ছে। কারণ প্রত্যেকের ক্ষেত্রেই দেখুন, একটা সত্যি কথা বলতে, মানে যদি সত্যি কথা আপনি বলেন, প্রত্যেকের কিন্তু একটা সংসার রয়েছে, একটা সামাজিকতা বজায় রাখতে হচ্ছে, কিন্তু সমস্ত সেগুলোকে মেনটেন করে আমাদেরকে চলতে হয়। যে হুমকি আসবেই, ঝামেলা আসবেই, এগুলো পার্ট অফ আমাদের জব বা পার্ট অফ লাইফ বলতে পারেন। এইভাবেই তো চলছে অনেকের ক্ষেত্রে। আছে শুধু আমরা কেন, বড় বড় আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে, আপনার রিপাবলিক থেকে শুরু করে, তারাও মার খাচ্ছে, তারাও হুমকির মুখে পড়ছে। আমরা তো ছোটখাটো, আমরা হুমকির মুখে পড়ছি, কিন্তু তার মধ্যে থেকে, বাধা বিপত্তির মধ্যে থেকে যতটা সম্ভব মাথা উঁচু করে সঠিক খবর পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে একমাত্র মিডিয়ার দায়িত্ব। আমি সুমন বাবুকে জিজ্ঞেস করছি এই সেম জিনিস, থ্রেড কালচার, আপনি তো সম্পাদক, আপনার উপর কিরকম প্রভাব ফেলছে? থ্রেড কালচার আছে, থাকবে, তার মধ্যে আমাদের কাজ করতে হয়। তো যারা আমরা সাংবাদিকতা করি, আমরা পড়া করি, এরকম আসে যায়, এরকম আসে যায়। আসে যায়। আচ্ছা, তো আমি একটা জিনিস বলি, আপনি তো প্রিন্ট মিডিয়ার একটা, মানে কি বলবো, মানে এই খবর সাকরাইলের আপনি প্রিন্ট মিডিয়ার স্তম্ভ। তো এই প্রিন্ট মিডিয়ার ভবিষ্যৎ সম্পর্কে কি বলছেন? আর কারণ আমি এটা বলতে আমার খুবই খারাপ লাগছে যে খবরের কাগজ এখন ঠোঙা ছাড়া আর কিছু নেই, একদিন যায়, দ্বিতীয় দিন ঠোঙা হয়ে যায়। সেহেতু প্রিন্ট মিডিয়ার ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি বলছেন? প্রিন্ট মিডিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল বলবো না, কিন্তু যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন প্রিন্ট মিডিয়া থাকবে। প্রিন্ট মিডিয়ার মোড চেঞ্জ হচ্ছে। আপনি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনি প্রিন্ট পড়ছেন, কিন্তু আজকে সবাই ইবুক পড়ে। তাই ইবুকে কি পড়েন আপনি? আপনি ইবুকে ভিজুয়াল মেথড পড়েন না, প্রিন্ট পড়েন। প্রিন্ট পড়ে। আজকে কিন্ডেল পড়ছেন, সব বইয়ের কিন্ডেল এডিশন আছে। তো কিন্ডেল এডিশন কি আছে? প্রিন্ট আছে। তবে এখন হয়ে গেছে কি, লোকে ডিজিটালি দেখে নিচ্ছে, আর কাগজ নেওয়ার যে প্রবণতাটা, ওটা ডিজিটালে কি দেখছেন? লেখা দেখছেন? হ্যাঁ, যেটাই দেখা ডিজিটালে যাচ্ছে। সাউন্ড শুনছেন না তো? না, প্রিন্ট মিডিয়া আজকে আছে, আগেও ছিল, অতীতেও থাকবে, ভবিষ্যতে থাকবে। ভবিষ্যতেও থাকবে। আচ্ছা, কিন্তু হ্যাঁ, মোডটা চেঞ্জ হচ্ছে। এখন যেরকম পত্রিকার আকারে প্রকাশিত হয়, তখন হয়তো পত্রিকার আকারে প্রকাশিত হবে না। তবে পত্রিকার আকারে প্রকাশিত হওয়াটা প্রয়োজনীয়তা কোথায়, সেটা হচ্ছে ডিজিটাল ফরমেশনে আমরা যে কোনো নিউজকে আমরা যে কোনো মুহূর্তে পরিবর্তিত করতে পারি। হ্যাঁ, কিন্তু প্রিন্ট মিডিয়ায় আমরা নিউজকে একবার পাবলিশ হয়ে গেলে সেটাকে পরিবর্তিত করতে পারি না, এবং সেটা আর্কাইভে চলে যায়। যদি আজ থেকে 500 বছর আগেকারও যদি আপনি কোনো ঘটনা খোঁজেন, আপনি কিন্তু প্রিন্ট মিডিয়ার মাধ্যমেই পাবেন, আপনি কিন্তু ডিজিটালে পাওয়া যায় না। এটাই ডিজিটালে যেটা আপনি পাবেন সেটা হয়তো, আমি নাম বলবো না, বিভিন্ন সংস্থা সেই ডিজিটাল তথ্যগুলোকে সংরক্ষিত করে, কিন্তু সেখানে কতটা সত্যতা আছে সেটা দেখার বিষয়। আজকে ফাইয়েন করে গেছেন, আজকে ইবন বতুতা করে গেছেন, আজকে মেগা প্রিন্স করে গেছেন, সেই দেখে আমরা এখনো পড়তে পারি। আমরা ন্যাশনাল লাইব্রেরিতে গেলে সেই দেখে আমরা এখনো পড়তে পারি। কিন্তু ডিজিটাল মিডিয়া আগে ছিল না, এবং ডিজিটাল মিডিয়ার কোনো ভবিষ্যৎ বলে কিছু নেই। ওই লোকে আসছে, দেখছে, টাইম কাটাচ্ছে, এমন আসিস।
ডিজিটাল মিডিয়া মানুষের মনের মধ্যে কতটা এফেক্ট করে সে ব্যাপারে আমার সন্দেহ আছে। ওই জাস্ট এন্টারটেইনিং মোড হিসাবে এই ডিজিটাল মিডিয়াকে মানুষ এখন ব্যবহার করছে। এক্ষেত্রে বাবুল দাকে জিজ্ঞেস করি, বাবুল দা তো আপনার চ্যানেলেরই ডিজিটালের সহ সম্পাদক। এখন ডিজিটাল ছাড়া কি প্রিন্ট চলা যাবে? দেখুন, কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন। মানে বেসিক্যালি আজকে সুমনদার কথা শুনলাম, আমি সুমনদার ক্ষেত্রে আমি বলছি যে দেখুন, একটা ডিজিটাল মিডিয়া অ্যান্ড প্রিন্ট মিডিয়া এটা একটা ডিবেটের মানে বিষয়বস্তু। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আপনি যদি দেখেন, আজকে ভিউয়ার্স হচ্ছে অ্যাবভ 50 ইয়ার্স, 45 ইয়ার্স, 45 বছরের পর থেকে যারা রয়েছে, এজ গ্রুপ যেটা, সেটা 45 বছরের পর বা 48 বছরের পর থেকে তারা কিন্তু এখনো পর্যন্ত প্রিন্ট মিডিয়ার উপর নির্ভরশীল। কিন্তু নতুন জেনারেশন যারা আছে তারা কিন্তু আর প্রিন্ট মিডিয়া দেখে না। তারা যত কিছু দেখে সমস্তটাই দেখে নেয় আমাদের এই মুঠোফোনের মাধ্যমে, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে। এই মুঠোফোনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রত্যেক দিনের প্রত্যেক কটা এডিশন কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। ধরুন, আপনি পড়তে যাচ্ছেন আনন্দবাজার, আপনি পড়তে যাচ্ছেন বর্তমান, আপনি পড়তে যাচ্ছেন এই সময়, আপনি পড়তে যাচ্ছেন প্রতিদিন, প্রত্যেক কটা কিন্তু ডিজিটালি চলে আসে। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আর যে খবরের কাগজ নিয়ে যে আমি পড়বো সেই ধৈর্য কিন্তু নতুন জেনারেশনের মধ্যে নেই। আমি এটা বলছি বেসিক্যালি একদম 16 বছর থেকে আপ টু 48 ইয়ার্স পর্যন্ত। তো আজকের দিনে দেখুন, ডিজিটাল মিডিয়ারও কিন্তু পরিবর্তন আসছে। সেটা ডিজিটাল মিডিয়া যেভাবে শুরু হয়েছিল, দেখুন দূরদর্শনের সময় থেকে আমার ছোটবেলায় মনে পড়ে, যখন প্রথম দূরদর্শন এলো, দূরদর্শনে যখন ডিজিটাল মিডিয়াতে খবর পরিবেশন হতো, একটা শান্তির পরিবেশে শুরু হতো। খবর পড়ছি, বরুণ মজুমদার থেকে শুরু করে ধরুন একটা অ্যাক্সিডেন্টের খবরও দিল, সেখানে কিন্তু অতটা যে একটা থিয়েট্রিক্যাল ব্যাপার কিন্তু ছিল না। এখন ধীরে 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 অ্যাক্সিডেন্ট হচ্ছে মনে হচ্ছে যেন সামনে হচ্ছে। হ্যাঁ, যেটা ধীরে ধীরে যেটা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে ধরুন আপনার আজকে প্রেশার লো আছে, আপনি যদি চ্যানেলের সামনে বসেন যারা নিউজ দিচ্ছে, আপনার অটোমেটিক্যালি প্রেশারটা হাই হবে। হ্যাঁ, একদম। আপনি আর হাই প্রেশার যদি আপনার থাকে, আপনার স্ট্রোক হওয়ার চান্সও রয়েছে। কারণ এমন ভাবে পেশ করা হচ্ছে আজকে একটা নিউজকে, ধরুন একটা ছোট নিউজকে, সেটাকে এমন ভাবে থিয়েট্রিক্যালি পেশ করা হচ্ছে, সেই জায়গাতে কিন্তু একটা ক্র্যাশ থেকে যায়। এটার ভবিষ্যৎটা কি সেখানে গিয়ে দাঁড়াবে? বা আপনি যদি আজকে বিবিসি নিউজ শোনেন, আমি আপনাকে দুটো তিনটে ফারাক দেখাচ্ছি। আপনি যদি বিবিসি নিউজ শোনেন বা অল ওভার ওয়ার্ল্ডে সিএনএন এর নিউজ শোনেন, আপনি ইন্ডিয়ার যে কোনো মিডিয়ার কিছু নিউজ, আমি কাউকে ছোট করছি না, বা যারা সংবাদ বলে বা সংবাদ পরিবেশন করে তাদের ক্ষেত্রে আপনি ডিফারেন্সটা দেখবেন খালি। সে ডিফারেন্সটা কিন্তু দেখা যাবে যে তারা কি ছন্দে কি সুন্দরভাবে পেশটা করছে, এবং তাতে অনেক কিছু শেখারও রয়েছে। আমাদের দেশে নেই বলবো না, আমাদের দেশে অনেকেই আছে, আমাদের দেশে টাইকুনরা অনেকেই রয়েছে, কিন্তু তারা সেই লেভেলে যেতে পারছে না, কারণ এই বড্ড বেশি থিয়েট্রিক্যাল ভাবে তৈরি করা হচ্ছে। এবং একটা স্টোরিকে কিভাবে ম্যানিপুলেট করা যায় সেটারও একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। তো সুমন বাবুকে একটা জিনিস জিজ্ঞেস করি, যে একটা নিউজ চ্যানেল হাউস চালাতে গেলে তো অনেক খরচা। সেই জায়গায় প্রিন্ট মিডিয়া এখনকার জেনারেশনের কাছে যে কথাটা বাবুলদা বললো, সেই খবর কাগজ কিনা একটা খরচ সাপেক্ষ, সেই খরচাটা করতে চায় না। সেই জায়গায় এখন প্রত্যেকটা চ্যানেলকেই ডিজিটালাইজ করে দেওয়া হচ্ছে, তার যাতে প্রত্যেকটা মানুষ, আজ আমি বলে না, আজ আমার যেমন ইউটিউব চ্যানেল আছে, সেরকম প্রত্যেকটা খবরের চ্যানেলই ইউটিউব সোশ্যাল মিডিয়ায় আসছে আর্ন করার জন্য। এই যে ভিউয়ার্সটা, এটা কি আপনাদেরও বাড়ছে? আপনাদেরও কখনো আর্ন তো আশা করি হবে, কারণ আপনারা ডিজিটালে এসছেন। দেখুন, আর্নিং এর একটা ম্যাটার অবশ্যই রয়েছে। ডিজিটালের ক্ষেত্রে আর্নিং এর ম্যাটার আছে। ধরুন আপনি আজকে একটা নিউজকে, আজকে আর্নিং কি করে না যারা ব্লগিং করে, ধরুন আজকে ফুড ব্লগিং করছে, সে কি আর্ন করে না? অবশ্যই করে। বা যে রাস্তায় দাঁড়িয়ে একটা ডিস্কো ড্যান্স করে দিচ্ছে, তার তো রিলস বানিয়ে সেখান থেকে আর্নিং করে। আর্নিং করার বিভিন্ন প্রসেস আছে। আমরা হচ্ছে নিউজ চ্যানেল, আমাদের নিউজ চ্যানেলে আমরা যতটা সম্ভব যা রিয়েলিটি, আমি আর আমার মানে সুমনদার সাথে, আমাদের এডিটর যে সুমনদার সাথে আমাদের একটা জায়গাতে আমাদের মত হয়, সেটা হচ্ছে গিয়ে দেখুন, আমরা আমাদের মানে যেটা ভিশন, সেই ভিশন থেকে কিন্তু একচুল নড়ি না। তাতে আমাদের হয়তো ভিউয়ার্স এর সংখ্যা কমতে পারে, আমাদের ভিউয়ার্স কম থাকতে পারে, কিন্তু আমরা থিয়েট্রিক্যাল করবো না, এবং এমন একটা জায়গাতে নিয়ে যাব না যেখানে একটা মানে জায়গা, যেখানে নিয়ে গেলে ধরুন খুব সস্তা একটা জিনিসে করবে, সেখানে কিন্তু আর্নিং এর সোর্স অনেকটা বেড়ে যেতে পারে। আমি একটা মানে এক্সাম্পল দেখালাম আপনাকে। ধরুন একটা ফুড ব্লগিং, একটা চায়ের দোকানে ধোঁয়া উঠছে, আপনারা দিয়ে দিলেন, বা একটা কোনো জায়গাতে একটা
বিয়ে বাড়ির দেখছি আজকাল ব্লগিং করছে, বিয়ে বাড়ি খাবারের ব্লগিং হ্যাঁ, করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে অদ্ভুত লাগছে আমার নতুন জেনারেশনের ক্ষেত্রে। আমি নতুন জেনারেশনকে জানি না, মানে এটা কি চাকরি বাকরি অভাব নাকি অন্য কিছু, এই জায়গাটা চলছে। আচ্ছা। আপনি কোনো নিউজ করতে গেছেন, এবার নিউজ করতে গিয়ে দেখলেন যে একটা নিউজ করলেন, আপনি আপনার নিজের ভিউয়ে করলেন, পরবর্তীকালে দেখা গেছে যে আপনি রং নিউজ করে ফেলেছেন। অনেকে হ্যাঁ। দেখেছি এরকম হয়ে হয়ে থাকে, সেই জন্য আমি জাস্ট জিজ্ঞেস হয়, করলাম। হয়, হয়। এটা অস্বীকার করে মানুষ মাত্রই ভুল হয়, এটা অস্বীকার সাংবাদিকদেরও ভুল হয়। আমরা তো আর সুপার হিউম্যান নই যে আমাদের ভুল হয় না, হয়, আমাদেরও ভুল হয়। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর আরো একটা যে জিনিস বলি, সেটা হচ্ছে কিছু খবর আপনি করলেন, আমি কোনো রাজনীতিতে যাচ্ছি না, তবু আমি বলছি আমাদের যে এখন দায়িত্বে আছেন যে দল, সেই দলের হয়ে কোনো রিপোর্ট আপনার হলো, তখন অপোনেন্ট আপনাকে বললো আপনি ওই দলে। আবার আপনি কোনো রিপোর্ট করলেন যেটা হয়তো অপোনেন্ট দল ঘেঁষা হতেই পারে বিভিন্ন জায়গায়, তখন সেই পুরনো দল আবার বললো আপনি ওই ঘেঁষা। এরকম জিনিসে আপনি আপনার উপরে সে তো আছে, স্ট্যাম্প পড়ার তো একটা সবাই স্ট্যাম্পের ব্যাপারটাই সবাই- রয়েছে। আমি সবাই সব বলতে রকম পারছি স্ট্যাম্প না। দেওয়ার জন্য রেডি থাকে। যাদের যেটা পছন্দ হয় না তাকে তার অপোজিশনে স্ট্যাম্প দেওয়ার জন্য রেডি থাকে। সুতরাং এটা আমাদের ক্ষেত্রে ঘটেই থাকে, এটা সবাই, আমিও, সুমনদাও জানে, সেটা একমত থাকবেন। কোনো জিনিসে যদি মানে ধরুন কারণ নেগেটিভ নেগেটিভ নিউজ বলবো না, কোনো জায়গাটাতে হয়নি কোনো কিছু, বা আমি যদি খবর করতে গেছি সেই জায়গাতে হয়তো ডেভেলপমেন্ট হয়নি, ডেভেলপমেন্টের প্রশ্নে আমি বলছি, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে যারা ক্ষমতায় রয়েছে বা যারা প্রশাসনে রয়েছে তারা এটাকে নেগেটিভ ভাবে নেবে। আবার জনগণ সেটাকে পজিটিভ হয়, কিন্তু নেগেটিভ ভাবে নেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে তারা যদি সেই জায়গাটা ডেভেলপমেন্ট করে, সেটা আবার পজিটিভ নিউজে পরিণত হয় সেক্ষেত্রে। আমি সুমন বাবুকে জিজ্ঞেস করছি যে একটা নিরপেক্ষ প্রতিবেদন করতে কি কি দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে? নিরপেক্ষ প্রতিবেদন করতে গেলে প্রথম কথা আপনাকে ঘটনাটা বিচার করতে হবে, ঘটনার মধ্যে ঢুকতে হবে। দ্বিতীয় কথা, সেই ঘটনার মধ্যে জড়িত কারা, জাস্ট সেইটাকে আপনাকে তুলে আনতে হবে। তাদের কোনো রাজনৈতিক পরিচয় আপনি দেখবেন না। কোনো নিউজ যেটা ঘটেছে সেটাকে নিয়ে আসুন ডাইরেক্ট, তাতে কোন রাজনৈতিক দলের লোক তাতে অ্যাটাচ, কোন ধর্মের লোক তাতে অ্যাটাচ, সেটা দেখবেন না, তাহলে নিরপেক্ষ নিউজ হবে। আপনি যদি রাজনীতি দেখেন, আপনি যদি ধর্ম দেখেন, তাহলে সেই নিউজ কখনো নিরপেক্ষ হতে পারে না। আর বাবুদা, আপনাকে জিজ্ঞেস করি, তারা খেয়েছেন পুলিশের? বা সুমন বাবু, আপনাকেও জিজ্ঞেস করছি, তারা খেয়েছেন পুলিশের কখনো রিপোর্ট করতে গিয়ে? মনে পড়ে না, আমি নিউজ করতে দেয়নি হয়তো, আমাদের ভেতরে ঢুকতে দেয়নি হয়তো, কিন্তু তারা খাওয়ার ব্যাপার সেরকম কিছু আমি পাইনি। আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে বলি, তারা তো খাইনি। উল্টে যখন হাওড়া কোর্টে কয়েক বছর আগে আইনজীবী এবং হ্যাঁ, হয়েছিল। মানে পুরসভার কর্মীদের মধ্যে একটা মারপিট হয়, সেক্ষেত্রে র্যাফের যারা কর্মী ছিলেন তারাই আমাদেরকে সাহায্য করেছেন যে আমরা লাঠিচার্জ করছি, আপনারা আমাদের পেছনে থাকুন, সামনে এলে বিপদ। সামনে যাবেন না, সামনে গেলে মারবো, আপনারা পেছনে থাকুন, আপনারা পেছনে থেকে খবর করুন। তারা আমাদের হেল্প করে। আমরা কিন্তু, আমি আজ পর্যন্ত যতদিন সাংবাদিকতা লাইনে আছি, আজ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে আমি নেগেটিভ কোনো অ্যাসপেক্ট পাইনি। বাহ, তাহলে তো খুবই ভালো কথা। তো দুজনের থেকেই আমি একটা জিনিস জেনে নিই যে নতুন সাংবাদিক তাদের কি পরামর্শ আপনারা দিতে চান। প্রথমে সুমন বাবুর থেকে জানি। প্রথম কথা হচ্ছে, সাংবাদিক হতে গেলে যেটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে নিজের মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে। সাংবাদিক মানে 500 টাকা, কোনো অনুষ্ঠানে গেলে আমি 500 টাকা পাবো, আপনি চলে গেলেন সেখানে সাংবাদিকতা করতে, সাংবাদিকতা করলেন, ছবি তুললেন, প্যাকেটটা নিলেন, 500 টাকা পকেটে পড়লেন, গেলে সেই নিউজটাকে ছাড়লেন না, ওই সাংবাদিকতা করবেন না। যদি আপনার কাছে অপশন থাকে নিউজ করার, তাহলে আপনি যান, তাহলে নিউজ করুন। যদি অপশন না থাকে তাহলে যাবেন না, নিউজ করবেন না। পয়সা লোটার জায়গা সাংবাদিকতা না। সারা পৃথিবীতে যত পেশা আছে তার মধ্যে সাংবাদিকতা হচ্ছে সব থেকে মহান পেশা। আমি সেই জন্য নতুন যারা সাংবাদিকতা করতে আসবে তাদের যেটা হচ্ছে, প্রথম কথা, সাংবাদিকতা কিভাবে করা হয় সেটা জেনে আসতে হবে, বই পড়ে জেনে আসতে হবে না। শুধুমাত্র ওই একটা মোবাইল নিয়ে, একটা বুম নিয়ে বেরিয়ে পড়লাম সাংবাদিকতা করতে, ওই সাংবাদিকতা হবে না। কারণ সাংবাদিকতাতে এখন ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে, পড়াশোনা করে আসতে হবে। আর সেকেন্ড হচ্ছে আপনাকে
যে সহজে বিক্রি হয়ে যাবে, বিক্রি এবার মানুষের কাছে ছেড়ে আসবে না। আজকে আমি খারাপ কথা বললাম না, অনেক জায়গায় অনেকে বিক্রি হয়। তাহলে আপনি যদি 500 টাকার জন্য বিক্রি হয়ে যান, তাহলে আপনার সঙ্গে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের মধ্যে কোনো তফাৎ নেই। এই জায়গাটা ছেড়ে আসতে হবে। আজকে যারা সত্যিকার সাংবাদিকতা করে, এমন অনেক সাংবাদিক আছেন যারা পয়সা দিয়ে কোনোদিন তারা বিচার করেন, তারা কাজ করে। আজকে আমি খবর সংক্রান্ত পত্রিকা চালাই, 2017 সাল থেকে খবর সংক্রান্ত পত্রিকা চলছে। আমি কত পয়সা প্রফিট করেছি আমি এক মিনিটে জানি না, আমি জানি আমার ঘরে বসা খরচা। 2017 সাল থেকে আমার কাগজটা মাসিক পত্রিকা, আজ পর্যন্ত এমন কোনো দিন যায়নি যেদিনকে আমার পত্রিকাটা ছাপা হয়নি। ডিউ টু করোনা পিরিয়ড, যখন সব বন্ধ, তখনও কিন্তু পত্রিকা ছাপা হয়েছে। এবং তার প্রমাণ, আপনি যদি হাওড়া, যদি আপনি ডিএম অফিসে চলে যান, ডিআইসি অফিসে চলে যান, তার প্রমাণ পেয়ে যাবেন। আপনি যদি পিআইবি অফিসে চলে যান, দিল্লির পিআইবি অফিসে চলে যান, সেখানে প্রমাণ পেয়ে যাবেন। আর তারা আমাদের একটা বছরের শেষে একটা রেগুলারিটি সার্টিফিকেট দেয়, সেখানে আমাদের কোন মাসে কত তারিখে কাগজটা বেরিয়েছে সেটা সেখানে লেখা থাকে একদম। আর সেখানে পিআইবি যিনি ডাইরেক্টর, উনি সাইন করেন যদি আমাদের স্ট্যাম্প লাগিয়ে হচ্ছে, এই তারা এমনি দেবে না, মানে এই প্রমাণ আমাদের কাছে থাকে। মানে আপনার যে প্রথম কাগজ বেরিয়েছে সেটাও ওখানে গেলে দেখতে পাওয়া যাবে, হ্যাঁ। লাস্ট যে কাগজ হ্যাঁ। বেরিয়েছে সেটাও দেখতে পাওয়া যাবে। আচ্ছা বাবা, বাবুলদাকে আমি একটা প্রশ্ন করি, যে এখন তো প্রত্যেকে গাড়িতে প্রেস লিখে বেরিয়ে পড়ছে, এটা হচ্ছে সঠিকভাবে প্রেস কি সেইভাবে কাজ করছে, বা প্রত্যেকেই কি প্রেসে কাজ করে এরকম তো নয়, অনেক অনেক ধরা পড়ে, এরকম ভুয়ো তো প্রচুর দেখতে পাওয়া যায়। আপনাদের যেমন আরএনআই আছে, আমি কিছুদিন আগে কিছু একটা জায়গায় গেছিলাম, সে একটা অনুষ্ঠানে, সেখানে আমি সরাসরি বলি, সেখানে আমি কিছু সাংবাদিককে মোটামুটি জনা 10-15 খাবার জন্য লালায়িত হতে দেখেছি নিজের চোখের সামনে। 500টা টাকা, মানে 1000টা টাকা সে নিয়ে বাকি সাংবাদিকদের 500 টাকা দিয়েছে বলে তাকে রীতিমতো 10 জন মিলে ঘিরে ধরেছে যে অন্তত আরো 250 টাকা দাও তবে তোমায় ছাড়বো। এরকম ঘটনা আমি চোখের সামনে, এটা তো একটা সাংবাদিকদের পরিচয় নয়। এই জিনিসটা কেন হচ্ছে? এ ব্যাপারে আপনাদের প্রথমেই বললাম হ্যাঁ, যে সেটা একটা সুমন্ত মোবাইল already বলে নিয়ে, দিয়েছে। একটা মোবাইল নিয়ে, একটা বুম নিয়ে বেরিয়ে পড়লো সাংবাদিকতা করতে। বাবুল, এই ক্ষেত্রে দেখুন, আমাদের দেশের যে সংবাদ প্রকাশনার যে এগুলোকে, সেগুলো ঠিক মতো এখনো কিন্তু সেই জায়গাতে সঠিক কোনো আইন নেই, প্রশাসনের সেরকম ভাবে কোনো চোখ এখনো পর্যন্ত দিচ্ছে না। ধরুন অনেকে আরএনআই নেই বা অনেকের লাইসেন্স নেই, কিন্তু তার উইদাউট লাইসেন্সে তারা কিন্তু আহ, নিজেকে চ্যানেল বলে ঘুরে বেড়াচ্ছে এবং প্রশাসনিক বিভিন্ন দিক থেকে সুবিধা ভোগ করছে। অনেক চ্যানেল আছে, অনেক কিছু, অনেক ছোট, আমি বলবো না, তারাও করছে, করুক, তারাও মানে সমাজের কিছু কিছু সংবাদ প্রকাশ করছে। কিন্তু একটা জিনিস আমি বলবো, করছে যখন, করার চেষ্টা যখন করছে, কিন্তু খবরের তো পৌঁছচ্ছে আলটিমেটলি মানুষের কাছে। একটা পরিষ্কার জিনিস, সেটা হচ্ছে কি, আমাদের কাছে যখন যাচ্ছি কোনো জিনিসের সংবাদ সংগ্রহ করতে বা সংবাদ পরিবেশন করতে, আমাকে প্রথমেই জানতে হবে তার কন্টেন্ট। আমি অ্যাটিটিউড নিয়ে গেলাম সেখানে গিয়ে, খালি আমি টাকার জন্য না, আমার অ্যাটিটিউড 16 আনা হলো কিন্তু আমার কন্টেন্ট নেই, আমি জানলাম না সাবজেক্টটা সম্বন্ধে, জানলাম না আমাকে সাবজেক্টটা কি জন্য আমি নিতে গেছি, কি ইন্টারভিউ নিতে গেছি, তার কথাগুলো, প্রশ্নগুলো যে আমাকে জানতে হবে বা সমাজের কাছে পৌঁছতে হবে। আমি একটা নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কি করছেন। আমি যখন যাচ্ছি একটা ইভেন্টের ক্ষেত্রে, সেই ইভেন্টের ক্ষেত্রে আমাকে আমার সেই ইভেন্টের মধ্যে দিয়ে একটা কন্টেন্ট আমাকে জানতে হবে, সাবজেক্টটা আমাকে জানতে হবে। সেই সাবজেক্টটা জেনে না জেনে আমি যদি আমার অ্যাটিটিউডটা নিয়ে 16 আনে গিয়ে খালি আমি পরিবেশন করছি, সংবাদ পরিবেশন করছি, নিজেকে একটা শো অফ করা বা নিজেকে থিয়েটার, নিজের মুখটা দেখানোর জন্য আমি যাওয়া, সেই সংবাদ পড়তে আমার মতে অনুযায়ী, আমি জানি না, আমি অন্য কারোর কথা বলছি না, আমার মত অনুযায়ী সেই নিউজগুলোকে না করাই ভালো। আমি কিছু কিছু সেরকম সংবাদপত্রকে দেখেছি যাদের সংবাদ কম থাকে, প্রত্যেকটা পাতায় অ্যাডে ভর্তি হয়ে থাকে। এবং আমি খবর সাকরাইলও দেখেছি যেখানে অ্যাড থাকে না, খবরই থাকে। তাহলে তারা আমি আশা করি খবর সাকরাইলেরও একটা ফান্ডিং তো দরকার, একটা চ্যানেল চালাতে গেলে আমি এটাও বলছি যে কিছু তো ফান্ডিং দরকার, সেটার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দরকার। সেই চ্যানেলগুলো ওইভাবে অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছে যাদের আরএনআই নেই, কিছু নেই। আর যে চ্যানেলগুলো সঠিকভাবে খবর দেখানো হচ্ছে, আমি কিছুদিন আগে একটা তথ্যে দেখেছিলাম আপনাদের পয়েন্ট কত পার্সেন্ট নাকি ভুল থাকে, একটা ভুলের একটা হিসাব হয় নাকি আপনাদের, বানান ভুল। বানান ভুল। তো তারা সেই অ্যাড পাচ্ছে, আপনারা কি সেই অ্যাডের জন্য চেষ্টা করছেন? দেখুন, অ্যাডের জন্য
আমরা ওই লেভেলে নামতে পারি না। সত্যি কথা বলতে আজকে যে অ্যাডের জন্য আমরা নিজের পেশাগত আমি তো বললাম আমার তো নেশা, আমার তো নেশা নয়। তো নেশার ক্ষেত্রে দেখুন আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে সঠিক তথ্য সঠিক সময়ে লোকের কাছে পৌঁছে যায়। এক্ষেত্রে অ্যাডের জন্য আমরা যে গিয়ে লোকের কাছে অ্যাপ্রোচ করবো বা সেই চাওয়া বা সেই ধরনের আমি সুমন বাবুকেও দেখিনি বা আমার নিজের মধ্যে সেটা নেই যে গিয়ে আমরা অ্যাপ্রোচ করবো জিনিসটাকে। সুতরাং আমাদের ক্ষেত্রে এটা একটা বড় খামতি। যারা ওই লেভেলে নামতে পারছে, যাদের জীবিকা নির্বাহ করছে ওটার উপরে, তারা কিন্তু এই জিনিসগুলোকে করছে। হয়তো আমাদের ভিউয়ার্স ওই লেভেলে যায়নি, তারা ওই লেভেলে করতে পেরেছে, সেটা তাদের ক্রেডিট। সুমনবাবুকে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে একটা জায়গায় আমরা কথা শুনে থাকি সাংবাদিকদের ঔদ্ধত্য, সাংবাদিকরা চড়াও হচ্ছে, এই যে জিনিসগুলো, এটার সম্পর্কে আপনার কি ধারণা? সাংবাদিকরা চড়া হচ্ছে এই কথাটা ঠিক আমি মানতে পারি না। কারণ সাংবাদিকরা কাজ করতে যায় ঘটনার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে তারা কাজ করে। এটা হচ্ছে সাংবাদিকতার প্রথম এথিক্স। ঘটনা যাই হোক না কেন তার সঙ্গে মানিয়ে নিতে হবে, মানিয়ে নিয়ে কাজ করতে হবে। তবে তুমি তোমার মাথাকে যদি তুমি ঠান্ডা রাখতে পারো তবে তুমি আসল খবরটা জানাতে পারবে। আজকে সাধারণ ক্ষেত্রে যারা চড়াও হয়, দে আর নট দ্য জার্নালিস্ট। এরা জার্নালিস্ট না, এরা সাংবাদিক নয়। আজকে দেখা যাবে যে আজকে আমি দেখাচ্ছি যে আমি সাংবাদিকতা করতে এসেছি, কেন আপনি আমাকে আটকাচ্ছেন, আমাকে খবর দিতে হবে। হয়তো দেখা যাচ্ছে প্রশাসনের তরফে আপনাকে খবর দেওয়ায় বাধা আছে, সবটা আমরা জানি না প্রশাসনের কতটা ক্ষমতা, আমরা কিন্তু জানি না। প্রশাসন যখন আপনাকে বাধা দিচ্ছে তার মানে জানবেন যে সেই জায়গাটায় কিন্তু আপনার যাওয়াটা বারণ। আচ্ছা, সেইখানেই প্রশাসন কিন্তু আপনাকে বাধা দেয়। কিন্তু সেটাকে যদি আপনি সেই ব্যারিয়ারটা যদি আপনি ভাঙার চেষ্টা করেন, সেটা আপনার ঔচিত্য প্রকাশ। সেক্ষেত্রে আপনাকে মারবে, সেক্ষেত্রে আপনাকে তুলবে, সেক্ষেত্রে আপনাকে অ্যারেস্ট করবে। সেটা আপনি মানে কিছু কিছু সাংবাদিক আছে প্রেস কার্ডকে দেখাতে চায়, সবসময় প্রেস কার্ডের উপরে জোর দেয়। প্রেস কার্ড অ্যাকচুয়ালি আপনি জানেন যে গাড়িতে প্রেস স্টিকার লাগানোর কোনো পারমিশন নেই। গাড়িতে প্রেস স্টিকার লাগানো থাকলে গাড়ির কেস খায়। মোটর ভেহিকেল আইনে গাড়ির কোনো গাড়িতে কেউ স্টিকার লাগাতে পারে না, পুলিশ না প্রেস না অ্যাডভোকেট। এখন তো সব জায়গায় ঠিক আছে, এখন যে ছাপাখানায় কাজ করে সেও প্রেস স্টিকার লাগাতে পারে। এটা দেখেছি, ছাপাখানায় কাজ করে, হ্যাঁ এটা দেখেছি। কম্পোজার সেও স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ায়। এটা দেখেছি। অরিজিনালি এই যে যেটা এটা প্রশাসনিক, আমি এটা তো প্রশাসনের ফল্ট বলা যায়, প্রশাসনিক ফল্ট বলবো এটা। এই যারা প্রেসের যারা অরিজিনাল স্টিকার হোল্ডার তাদেরকে জেলা প্রশাসনের তরফ থেকে তাদের প্রেস স্টিকার অ্যালাউ করা উচিত। মানে যার একমাত্র শিডিউল ডকুমেন্ট দেখে যে না একদম ডিএম এর অফিস থেকে যেটা চেক করা, ঠিক আছে না, এটা ডিএম সিপি একসঙ্গে তাদের প্রশাসনিক দপ্তর থেকে এটা দেওয়া হয়। আজকে আপনি জানেন, আপনি যে পুলিশ স্টিকার লাগানো গাড়ি দেখেন, এগুলো একটা পুলিশ রিপোর্ট দেওয়া হয় না। আমি জানতাম একটাও না। একমাত্র আপনি দেখবেন যেটা হাওড়া সিটি পুলিশ যে গাড়িটা লেখা আছে, কলকাতা পুলিশ যে গাড়িটা লেখা আছে, সেই গাড়িটা পুলিশের গাড়ি। বাকি যে দেখবেন ওই লাল সেলটেপ লাগিয়ে যে স্টিকার লাগানো আছে পুলিশ, এগুলোকে যে কোনো মুহূর্তে কেস দিতে পারে। এবং এগুলো লোকে আনওয়ান্টেড বেনিফিট নেয়, এতে ম্যাক্সিমাম গাড়ির কাগজপত্র থাকে না। হ্যাঁ, আমি কিছুদিন আগে আমি একটা গাড়ি সিগন্যাল মানে না, এরা হেলমেট পরে না, টু হুইলারে হেলমেট পরে না, সিগন্যাল মানে না, ঠিক আছে, যেখানে সেখানে পার্কিং করে না, আমি পুলিশে আছি না, আমি প্রেসে আছি। আদতে এদের কোনো অথেন্টিকেশন নেই। আমি একটা ঘটনা বলতে পারি আপনাকে, একটা সরকারি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, সেখানে দুজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক মারা যান দুর্গ টোল ট্যাক্সের কাছে কয়েক বছর আগে। সেই গাড়িটার কোনো পেপার ছিল না। একটা স্করপিও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই গাড়িটার না ছিল ইন্স্যুরেন্স, না ছিল ট্যাক্স, না ছিল ফিটনেস, কিচ্ছু ছিল না। সেই গাড়িটা নীলবাতি লাগানো গাড়ি, দুজন সরকারি আধিকারিক সেই অ্যাক্সিডেন্টে মারা যায়। কি না গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা যায়। এগুলোকে চেক করা যায়, এগুলো মোটর ভেহিকেল করবে, এগুলো প্রশাসন করবে। আমি কিছুদিন আগে একটা পুলিশের গাড়ি দেখলাম যেখানে নাম্বার প্লেটও নেই, এরকমও দেখা যাচ্ছে। এটা প্রশাসনিক ভুল। এগুলো আজকে প্রশাসনের তরফ থেকে এগুলোর উপরে কড়াকড়ি করা উচিত। যে একমাত্র শিডিউল ডিস্ট্রিক্ট অথরিটি তাদেরকে অ্যালার্ট করবে যে আপনারা এই স্টিকারটাকে ইউজ করতে পারেন। যেমন জাজেদের গাড়িতে যেটা নীলবাতি লাগানো গাড়ি আছে সেটাই কিন্তু অরিজিনালি জাজ, এবং লাল রঙের দেখবেন বোর্ড লাগানো থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উনি কিন্তু
অরিজিনালি জাজের স্টিকার হোল্ড করার পারমিশন আছে। বাকি দেখবেন অনেকে জাজের এরকম পিচ বোর্ডে যাই লিখে নিয়ে হ্যাঁ, 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 হ্যাঁ। লাগিয়ে নিয়ে অনেকে ঘুরে বেড়ায়। দেখ, ওগুলো নয়, ওগুলো ফলস এগুলো। আপনার যে সাংবাদিকরা আছে আপনার যে সাংবাদিকরা আছে, তো জল দেবো নাকি একটু? না না ঠিক আছে। তো আপনার যে সাংবাদিকরা আছে তাদের আপনি কি নিয়মাবলী টাইপ, যে একটা স্ট্রিক্টলি নিজের আইন হোল্ডে নিয়মাবলী রাখা? বলতে দেখুন, আজকে আমার যারা সাংবাদিক আছেন তারা প্রত্যেকেই অনারারি। খবর সাকরাইল মানে পক্ষ থেকে তাদেরকে আমরা কেউ কোনো রেমুনারেশন দিই না, দিতে পারি না, নট অনলি আমরা দিতে পারি না। তো তারা প্রত্যেকেই স্বেচ্ছায় কাজ করে এবং তাদেরকে আমাদের আমাদের পক্ষ থেকে একটাই রিকোয়েস্ট করা আছে যে আপনারা আইনকে নিজের হাতে নেবেন না। আর সেকেন্ডলি, প্রশাসনিক ক্ষেত্রে যেখানে বাধা আছে সেই বাধাকে টপকাবার চেষ্টা করবেন না। আর থার্ডলি, আপনাকে ওয়েল বিহেভিয়ার হতে হবে। আপনার ব্যবহার আপনার পরিচয়। আপনি সাংবাদিক, তার মানে আপনি এই নন যে আপনি সবকিছু করতে পারেন। আপনার ব্যবহারকে কন্ট্রোলে রেখে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে, যে মাস যারা আছে তাদেরকে সহযোগিতা করে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। আমার প্রত্যেককে বলা থাকে এবং আমাদের যে প্রেস কার্ড লেখা আছে, এই প্রেস কার্ডের পেছনে লেখাই আছে যদি এই ধরনের কোনো অফেন্সের জন্য তারা কনভিক্টেড হয়, তাদের প্রেস কার্ডটা সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যায়। কারণ প্রশাসনের উপরে আইন, সবার উপরে আইনকে ক্রস করাও ক্ষমতা কারণ। আজকে নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল যারাই আছেন প্রত্যেকে কিন্তু আইনের নিচে। এই আইনটাকে আপনাকে মানতে হবে, দেশের আইন আপনাকে মানতে হবে। এই আইন আমার পক্ষ থেকে আমি আমার সাংবাদিকদের প্রত্যেককে বলি, আইন মেনে কাজ করুন। নিজের সেফটি নিজের কাছে। আপনি সাফার করলে আপনার পরিবার সাফার হবে। তাই নিজেকে বাঁচিয়ে ভদ্রভাবে কাজ করুন, তাতে আপনার কাজটাও ভালো হবে, আপনি নিরাপদে থাকবেন। এটাই। তো বাবুলদা, লাস্ট এবার শেষ কোশ্চেনটা আপনাকে দিয়েই করছি। সেটা হচ্ছে, আপনি তো ডিজিটাল মিডিয়ায় আছেন, আপনি ডিজিটাল মিডিয়ায় সংবাদ, আমাদের খবর সাকরাইলে সহ সম্পাদকও আছেন। নিউজ যখন বাছছেন তখন প্রচন্ড চুজি হতে হয় না? সব খবর তো খবর নয়, সেই সব খারক সব খারক খার নয়, সেই রকম টাইপের, যে সব খবরই তো একদম একদম। দেখুন, সব খবরই খবর হয় না। আমি কিন্তু একটা সাংবাদিক তো চাই মনে হয় যেন আমি যা খবর দিয়েছি সেটাই যেন আসবে, এটা হয় আমার দেখুন, যেমন। আমার ক্ষেত্রে যেটা হয়, আমার বা সুমন বাবুও ডিজিটালটাও দেখেন, তো ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি, দেখুন ছোটখাটো একটা, আমি ছোটখাটো বলবো না, তাদের কাছে সেটা বড়। সাংবাদিকরা চায় তা আমি এই খবরটা জোগাড় করেছি, এই খবরটা আমার ইমিডিয়েট প্রকাশ করে দেওয়া হোক। সেখানে হয়তো একটা হরিনাম সংকীর্তন হচ্ছে, একটা ছোট্ট 2 মিনিটের হরিনাম সংকীর্তনের ছবি তুলে আমাকে বলছে এটাকে করতেই হবে। আরে আমার, দেখুন, আমাকে চয়েস করতে হয়। মানে আমাকে সেখানে, ধরুন, আমার একটা প্রায়োরিটিস যেটা আমি যেটা দেখি প্রায়োরিটিস আমার ক্ষেত্রে, আমি সব খবরকে খবর করি না, করার চেষ্টা করি না, আমি চেপে যাই। করছি 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 করে হয়তো ডিলে হয়ে যায়। অনেকের ক্ষেত্রে অনেক সেটা খারাপ লাগে, আমার সাংবাদিকদের ক্ষেত্রে অনেকে সেটা আমাকে সঠিকভাবে নেয় না বা আমাকে অ্যাসেস করতে পারে না, বা আমি অ্যাসেসমেন্ট করার চেষ্টা করি নিউজগুলোকে, নিউজের কন্টেন্টটা কি। কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমাদের কিছু সাংবাদিক আছে যারা গিয়ে কিন্তু দেখেছে যে একটা, ধরুন, স্কুল পড়ে রয়েছে, স্কুলে 5টা স্টুডেন্ট অ্যাবান্ডান্ড হয়ে পড়ে রয়েছে। সেই স্কুলটা অ্যাবান্ডান্ড হয়ে কিন্তু স্টুডেন্ট আশেপাশে গ্রামের থেকে, ওই একটাই স্টুডেন্ট, এই একটাই স্কুল ওইটা, সেখানে 5-6টা বাচ্চা নিয়ে একটা টিচার পড়াচ্ছে, কিন্তু বিল্ডিং ঠিক নেই, বিল্ডিং ভেঙে পড়েছে। আমার মনে হয় এইগুলো হচ্ছে একটা নিউজ। বিল্ডিং ভেঙে পড়েছে, সেই স্কুলটাকে ডেভেলপমেন্ট করতে হবে, আশেপাশে গ্রামগুলো ছেলেগুলোকে মানে শিক্ষিত করতে হবে। আপনি তো দেখেছেন এবারে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকে কি হারে স্টুডেন্টের, পরীক্ষার্থীর সংখ্যা কমে 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 চলে এসছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো এইগুলো হচ্ছে নিউজ। ধরুন আজকে এই কেন কমে আসছে। কিছুদিন আগে আপনার একটা নিউজ আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে পশু চিকিৎসালয় নিয়ে। খুব সুন্দর লেগেছিল, পশু চিকিৎসালয় নিয়ে। এটা কিন্তু সত্যি, আমিও দেখেছি যে ব্লকে বিভিন্ন জায়গায় পশু চিকিৎসালয় আছে, কিন্তু পশুদের কথা কেউ চিন্তা করে না। সেই জায়গায় মানুষ পশু হয়ে যায়। মানুষ পশু, এবং খামতি কি জানেন, আমি দেখলাম পশু চিকিৎসালয়ের ক্ষেত্রে গিয়ে, আমি জানি না মানে মানুষের ক্ষেত্রে যে কি দাঁড়াচ্ছে বোঝা যায়। পশু চিকিৎসালয়ে গিয়ে দেখলাম যে আমি একটা, মানে ব্লকের
সেটা হচ্ছে পশু চিকিৎসালয় সেন্টার। সেখানে গিয়ে দেখলাম ডাক্তার অনুপস্থিত, ছুটিতে আছেন দীর্ঘ 10 দিন ধরে। যে টেকনিশিয়ান যে পশুকে স্যালাইন দেবে, সামান্য ওষুধ দেবে বা পশুটাকে বাঁচিয়ে তুলবে, সেটা কুকুর হোক, ছাগল হোক, বেড়াল হোক, গরু হোক, তাকে যে পোষ্যটাকে যে বাঁচিয়ে তুলবে সে টেকনিশিয়ানও নেই। সে বাড়িতে গেছে, কার বাড়িতে গিয়ে প্রাইভেটে, সে গভর্নমেন্টের হসপিটাল, সে গভর্নমেন্ট থেকে মাইনে পাচ্ছে, ব্লক এর থেকে সে ইনকাম করছে, কিন্তু সে বাইরে গিয়ে প্রাইভেটে গিয়ে সে তাদের চিকিৎসাগুলো করছে। কেউ নেই, মানে বাঁচানোর মতো, পশুদের বাঁচানোর মতো কেউ নেই। এরকমও চলছে। এটা খুব বাজে জিনিস। এই যে অবলা জীবরা আছে, এটা তো না কাউকে কষ্ট দেয়, কিন্তু কষ্ট পায়। উচিত হচ্ছে সবার এই ছোট্ট পশু, অবলা পশু, এদের দেখা। আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। রাস্তায় যাচ্ছে, কুকুরে তেড়ে আসছে কামড়াবার জন্য। আমরা দেখতে পাচ্ছি কুকুরে তেড়ে আসছে কামড়াবার জন্য, কিন্তু আমরা এটা ভাবছি না যে হয়তো ওর বাচ্চাকে এই রাস্তায় কেউ ছেড়িয়ে চলে গেছিল, তাই সে আসছে। তাই অবলা পশুদের একটু দেখি। তো শেষ করার আগে আমি একবার সুমনদাকে একটা প্রশ্ন করে দিই। আপনাদের তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা অ্যাম্বুলেন্সের কথা ভাবছেন, আর ইএসআইও আপনারা দিয়েছেন, তো আপনার সাথে যে সাংবাদিকরা আছে তাদেরও আপনার প্রতি লয়াল থাকা উচিত। দেখুন, আমার প্রতি প্রত্যেকে লয়াল, আমার প্রতি প্রত্যেকে লয়াল, এবং আমার সঙ্গে তারা প্রত্যেকটা মতে তাদের সামর্থ্য মতো আমার সঙ্গে থাকে। এইটাই জানতে চাইছিলাম আপনাদের খবর সাকরাইদের যে আমার সঙ্গে তাদের কোনো সমস্যা নেই। তো আজকে এখানেই তো আমাদের বাবুলদা, সুমনদা, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমার এই কি একটু চা চলবে এই আড্ডায় আসার জন্য। তো আবারও ডাকবো, আবার আসতে হবে। নিশ্চয়ই আপনারও যে পরিবেশে মানে আপনার যে প্রশ্ন যেগুলো, সেগুলো খুবই সুন্দর। আরো ভালো ভালো করে হোক, আমরা অপেক্ষায় থাকবো আপনার এপিসোড গুলো যেন পরপর ভালোভাবে আসে। অনেক শুভকামনা রইলো, অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ। তো তাহলে মনে রাখতে হবে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। তো আমার চ্যানেলটা কি জানো, কি একটু চা চলবে। নমস্কার।